বিদেশ থেকে কিছু আনতে পারিনি। ধরেন একটা কোনো রকম আমাদের ছেলে আমাদের মানে কোলে কালে করে কাঁদে কুদে, আমি তো এই দেশে জন্মেছি, আমার দাদাকে কোলে করে মানে নিয়ে এসছে, ছোটবেলায় দুধ খায় তখন। আমার বডি কেটে দিয়েছে। আপনারটাও কেটে দিয়েছে? আমি এই দেশে নিজে দেখেছেন কি? হ্যাঁ নিজে দেখেছেন? হ্যাঁ, আমি আসছি এই দেশে প্রায় 55 বছর হচ্ছে। টানা কিন্তু চারটিখানি কথা না, এইভাবে মানে একবারে মোয়ের ওপরে একটা কলা গাছ দিয়ে মাজায় দড়ি বেঁধে বাসুই দিচ্ছেন। আমি ঘুমিয়েছিলাম, ভালো ছিলাম, জেগে দেখি নাই বেলা, নাই বেলা, কখন বা পথে নিতাই গঞ্জে যায়। দেখি একটু, এখানে একজন দাদা কিন্তু ধরছে। এরে বাবা, তো গঙ্গার চিংড়ি। কিন্তু বহু মানুষের কিন্তু আনাগোনা থাকে এখান থেকে, নদিয়া থেকে হুগলি যাওয়ার জন্য। আর আমি যখন এসেছিলাম তখন কিন্তু 2-1 জন ছিল। আর এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষের কিন্তু একটা আনাগোনা। এসে পৌঁছে গেছি গৌরনগর ঘাট। আর দেখতেই পাচ্ছ কেমন পেছনে মানুষের কিন্তু অগণিত মানুষের কিন্তু আসা যাওয়া এখান থেকে হয়, এই গৌরনগর ঘাট থেকে। তারা এই একমাত্র পথ হিসাবে বেছে নেয় এই গৌরনগর ঘাট। নদিয়া থেকে হুগলিতে আসার পথে খুব সুন্দর একটি জায়গা, খুব শর্ট টাইমে কিন্তু আমরা এক জেলা থেকে আরেক জেলায় চলে আসতে পারি। আর যারা আর কি ঘাট পারাপার করে এপাশে আসছেন তারা কিন্তু এখানে টাকা মিটাচ্ছেন। আর এখানে যে ঘাট পারাপারের জন্য আচ্ছা কত করে নেন মানুষ? 5 টাকা করে। আর গাড়ি আসলে, গাড়ি যদি আসে 10 টাকা। বাহ, এই বিষয়টা কিন্তু জেনে রাখলেন। আর সামনে কিন্তু অনেক টোটো পেয়ে যাবেন হুগলির বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এখানে তো আমার সম্মুখে একজন কিন্তু মাঠ থেকে আসছেন কাজ করে। কখন গেছিলেন সকালে মাঠে? কখন গেছিলেন সকালে মাঠে? অনেক সকালে গেছিলেন? 7টার সময়। আর এই বাড়ি ফিরছেন? আর কি আবার যাওয়া হবে নাকি দিনে? আর যাওয়া হবে না, তাই তো? ওদের কত মানে পরিশ্রম করে কিন্তু এইভাবে ওনার প্রতিনিয়ত সকাল সকাল, আমরা যখন আমাদের সকাল হয় না, আপনাদের তখন মোটামুটি কাজ প্রায় অর্ধেক হয়ে যায় নাকি? অর্ধেক হয়ে যায়। নিজেদের জমি আছে নাকি লোকের জমিতে করে? নিজের জমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের জমিতে কাজ করি। হ্যাঁ। আবার 12টা বাজলে চলি। বয়স কত হলো আপনার? 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি হলো, এখনো করে যাচ্ছে নাকি ভাবে? বাহ, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। তো একজন জেঠুর সঙ্গে কিন্তু কথা বললাম, তার প্রায় 70-এর বেশি বয়স, তবুও কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন। এই যেরকম পাজা পাজা করে কিন্তু ওই জেঠুমনি নিয়ে আসছেন, মানে আর কি এই শীতের মরশুমে এইভাবে কিন্তু ফসলগুলোকে ওনারা বাজার দ্রব্য করবে। নিশ্চয়ই বাজারে যাবে নাকি? মানে এটা এক বছরে কবার দেয় ফসল? সারা বছরই হতে থাকে, একবার চালু হয়ে গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চৈত্র মাস থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা বছরই হয়, মানে কোনো সময় এই শীতকালটা একটু কম হয়, আর বর্ষাকালে বেশি হয়। মানে লতি থেকে শুরু করে কচু সব কিছু ইয়ে করে? কচু দাম নাই, এই কচু বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লতি বিক্রি হয়। ও আপনারই ক্ষেত তো এটা? ও আচ্ছা আচ্ছা। তো উনি লাগিয়েছিলেন বর্ষার সময়, কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছিলো। এখানে নাকি ওনার মাথা সমান জল ছিল, যেহেতু একেবারে চরের মাঝে 5 ফুট জল হয়েছিল। তবু কিন্তু হার মানেননি, এখনও চেষ্টা করছেন যে আরও 2-4টে যদি কচু লাগানো যায়। কচুর থেকে আবার কচু করা যাবে, তাই তো? আলুর মতো। আচ্ছা 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 আচ্ছা। মাঠে যাওয়ার রাস্তায় বলা চলে, কারণ এখানে শুধুমাত্র ট্রাক্টর, সাইকেল এবং হাঁটা পথে কিন্তু ব্যবহার করা হয়। কি দুর্বিষয়ের মধ্যে তারা কিন্তু জীবনযাপন করে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। বর্ষাকালে তো আরও কষ্টের মধ্যে থাকে এনারা। নমস্কার, আজ চলে এসেছি এমন একটি চরের মাঝে যেখানে বাংলাদেশি হিন্দুরা এই চরের মাঝে বসবাস করেন। হ্যাঁ, এই এসআইআর যে চলছে, এসআইআর আবহে তারা যে কোন পরিস্থিতিতে আছে, কোন আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে, সেটাই কিন্তু আজকে জানার চেষ্টা করব। কারণ সেই নিপীড়িত হিন্দু পরিবার যেগুলি বাংলাদেশ থেকে এখানে চলে এসেছিলেন, তারা তো একটু এখন হলেও ভয় পাবেন, যেহেতু এসআইআরের বিষয়টা নিয়ে অনেকেই জানেন না যে মূল বিষয়টা কী এবং মূল কাজটা কী।
তো সেটা আজকে দেখার চেষ্টা করব যারা এসআইআর নিয়ে তাদের মধ্যে চিন্তাভাবনা কী চলছে এবং তারা কেমন আছে আর কীভাবে তাদের জীবনযাপন কাটছে। তো চলুন আর দেরি না করে তাদের সঙ্গে কথা বলা যাক। দেখুন যে রাস্তা দিয়ে হাঁটছি সে রাস্তার ধারে এরকম ছোট ছোট টিনের বাড়ি আছে। এগুলো কিন্তু যারা পূর্ববঙ্গ থেকে যারা এসছেন তারা এখন ছোট ছোট বাড়ি করে বসবাস করছেন। তাদের নিজস্ব কোনো ঠিকানা নেই, কোনো কাগজপত্র নেই, কোনো রকম মানে থাকতে হয় তাই থাকছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, কোন পরিস্থিতির মধ্যে কাটছে সেটা কিন্তু দেখবার এবং জানবার চেষ্টা করব। এই যে ছোট ছোট বাড়ি করা চরের মাঝে। এই চরের কিন্তু একটি নাম ছিল যে মিলনগড় চর, আমরা আগে জানি। সেটা কিন্তু গুরুচাঁদ পল্লী হিসেবে পরিচিত হয়েছে, কারণ কিছু সংখ্যক মতুয়া মানুষের কিন্তু এখানে বসবাস। এই যে পরপর বাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওনারা কিন্তু পূর্ববঙ্গ থেকে এসছেন, এসে কিন্তু এখানে কিছুটা হলো জমি জায়গা করে এখানে বাড়িঘর পরপর যে বাড়িগুলো আছে টিনের বাড়ি এবং হোগলা পাতা পাটকাঠি দিয়ে বাড়িগুলো করা আছে, এনারা কিন্তু চরের মাঝে বসবাস করছেন। এই যে এনারা সবাই পূর্ববঙ্গের মানুষ। একটি বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আর প্রবেশ করে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে দেখো বাঁশের চালি, এখানে কিন্তু কেউ আসলে বাড়িতে তারা কিন্তু এখানে বসতে পারবেন, খুব সুন্দর একটা ব্যবস্থা। আর এই যে এটা সম্ভবত এটা রান্নাঘর, আর এটা হচ্ছে থাকার ঘর। কেমন আছেন? চিনতে পাচ্ছেন? এই যে জেঠু ওনাদের কিন্তু সঙ্গে আমার অনেক আগে পরিচয় ছিল। মিলনগড় চরের এই জায়গাটার নাম এখন হয়েছে গুরুচাঁদ পল্লী, তাই তো? বাহ, খুব সুন্দর একটা নাম দিয়েছেন আপনারা। মানে একেবারে মতুয়া এক অধ্যুষিত এলাকা, যেহেতু বেশিরভাগ মানুষই মতুয়া ধর্মের, তো এই জায়গাটার নাম দিয়েছেন গুরুচাঁদ পল্লী। এবং একটা আশ্রম হচ্ছিল, সেটা কি হয়ে গেছে? না, ওই যে খাম্বাতে হরিগুরুচাঁদ মন্দির এখানে তৈরি হচ্ছে, কারণ একেবারে এটা মতুয়া অধ্যুষিত একটা পল্লী। আর এখানে একটা মিলনগড় চর নামে এটা খ্যাত ছিল, এখন হয়েছে গুরুচাঁদ পল্লী। বাহ, আচ্ছা কেমন আছেন বলুন? বহুদিন পর সাক্ষাৎ হলো আপনাদের সঙ্গে। সেই ভালো তো মন্দ তো দিবাবে হাই উপরালা। আপনাদের এখানে মোটামুটি যারা শরিকরা আছেন, মানে আপনার দাদা ভাই, এরা কি সবাই কি চলে এসছেন পূর্ববঙ্গ থেকে, না এখনো আসেননি, ওখানেই রয়ে গেছে? কিছু অংশ আছে, আবার সবাইও আছে। ও আচ্ছা আচ্ছা। কোনো ফ্যামিলিতে বাংলায় এখন অনেক বাড়ি সে মায়া মমতা ছেড়ে আসতে পারছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে মানে শোনা যাচ্ছে এসআইআর একটা হচ্ছে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি একটু ভয়ভীতির লাগছে? লাগে তো একটু ভয় পেয়েছি, তো আবার মানে চিন্তা করি দেখি কি করে না। আবার তো শোনা যাচ্ছে যে মানে যারা হিন্দুরা যারা আছেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে, এটা তো নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ, কয় যে বইতালে ফুইতেও পারে। হুম। আইসি যখন আকারে উঠে যেতে পারবে না, একবার মানবতার একটা তো জায়গা আছে নিশ্চয়ই, এতগুলো বছর আছেন। সরকার হইলো হ্যাঁ পাবলিকের দরকার। একদম একদম ঠিক বলেছেন। পাবলিক ছাড়া হে রাজত্ব করবে কি করে? মানে প্রজা ছাড়া তো রাজা চলে না, না, প্রজা লাগবেই। প্রজা লাগবেই। মানে একসময় সেই রাজার আমলেও যা হতো, এখন নেতার আমলেও তাই হচ্ছে। এখন যদি প্রজা সারা রাজ্য করে তাহলে এত কিছু করার নাই বাবা। এই যে এটা কিন্তু চালি, মানে গ্রামের জায়গায় এই যে এগুলো দেখা যায়, এটা শহর অঞ্চলে কিন্তু দেখা যায় না। যা বাড়িতে বাড়িতে এরকম চালি করা আছে বাঁশের, খুব সুন্দর একটা আড্ডা বলেন, গল্প করার বলেন, খুব সুন্দর একটা জায়গা। কি হইলো কি শোনো, এই নারী পুরুষ দুইটা জাতি তো, মা বোনের যদি ইজ্জত না থাকে সামনে ভাইয়া এগুলা দেখা যায় না, এই জন্যই আওয়া বেশি প্রয়োজন। একদমই তাই, মানে যেখান থেকে আপনি নিপীড়ন হয়ে এসছেন আপনারা, আবার সেখানে কখনোই ফিরে যেতে কেউ চায় না, এই মায়ের বুকেই থাকতে চায়। এটা কিন্তু ছোট্টখাট্ট একটা রান্নাঘর, আর এই বসবাসের জন্য একটা মোটামুটি টিনের একটা ঘর। মানে ঝড় বর্ষা বৃষ্টি আসলে কিন্তু খুবই সাবধানে এনাদের থাকতে হয়। রান্নাঘরটা একটু দেখানোর চেষ্টা করি যে কী কষ্টের মধ্যে তারা থাকে। এই যে এটা একটা রান্নাঘরের জায়গা, এই যে বাড়ি এনাদের কিন্তু সেই বিশালভাবে ওনারা কিন্তু থাকেন না, এই যে বেড়া দিয়ে এইভাবে করা রয়েছে। আর খাট বলতে মানে দেখায় একটু খাটটা, এই যে খাটও কিন্তু বাঁশের যে চটা হয়, বাঁশের চটা দিয়ে খাট তৈরি করেছেন। আর এখানে কারেন্টের ব্যবস্থা একটু হয়েছে, সে কারণে হয়তো একটু স্বস্তিতে থাকেন। তাছাড়া এই যে বাড়ির পরিস্থিতি কিন্তু একেবারে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে সময় কাটান। একটা LED বাল্ব জ্বলছে, আর কিচ্ছু নেই বাড়িতে দেখা যায়।
তখন ধরে এই গুরুচাঁদ পল্লী, মানে এই যে মিলনগড়ের গুরুচাঁদ পল্লীতে কিন্তু এসে একজন জেঠুর সঙ্গে কথা বলছিলাম। আর ওনার কথা শুনে কিন্তু ওনারা যে নিপীড়িত হয়েছে, ওনারা যে নির্যাতিত হয়েছে, শেষ কথাগুলো কিন্তু উনি তুলে ধরেছেন যে কিভাবে তারা বাংলাদেশ থেকে রাতারাত্রি একেবারে খালি হাতে চলে এসেছিলেন আর তারা ফিরে যেতে চান না। আর মোটামুটি তারা কিন্তু ভোট দিচ্ছেন প্রায় মানে 1990-90 থেকে তারা কিন্তু ভোট দিচ্ছেন। এসআইআরের জায়গায় দাঁড়িয়ে তারা এই যে পরিস্থিতি, তারা কিন্তু একটু ভয়ভীতিতে আছে, বলছে দেখা যাক কী হয়। বসে যখন এসছিলে তখন তো নিশ্চয়ই একেবারে খালি হাতেই হ্যাঁ, এসেছিল। খালি হাতে, ওই দেশ থেকে কিছু আনতে পারিনি। ধরেন এটা কোনো রকম আমাদের ছেলে আমাদের মানে কোলে কালে করে কাঁধে কুদে, আমি তো এই দেশে জন্মিয়েছি, আমার দাদাকে কোলে করে মানে নিয়ে এসছে, ছোটবেলায় দুধ খায় তখন 6 মাস বয়স হয়তো কোলে করে বাবা নিয়ে এসছে এই দেশে, তখন মুজিবের আমলে সেই রায়টের ব্যাপার। আচ্ছা, যেটা শোনা যায় যে ওখানকার মানুষ খুব অত্যাচার করে হিন্দুদের উপরে। হিন্দুদের মানে ভারী বিদিকিস্তি, আমরা ওই দেশে না গেলে কি বলবো, আমরা এখান থেকে সব বুঝতে পারি। বাংলাদেশ কিন্তু এখান থেকে আমাদের বেশি দূর না, কিন্তু যে দিনের মধ্যে 2 বার যাওয়া যায়, কিন্তু আমরা ওই বাংলাদেশ কিন্তু আমরা এখনো চিনি না। ভারতে জন্মস্থান এখানে আপনার? হ্যাঁ, জন্মস্থান এখানে। আর বয়স আপনার প্রায় 52? আমার এই যে 52 হয়ে গেল। ধরেন এই আমি এখানেই জন্মিয়েছি, এই ধরেন এই হুগলি ডিস্ট্রিক্টে। সমস্ত কিছু ভোটাধিকার আছে? আছে, আধার কার্ড আছে। আচ্ছা, তা এই ভোট দেন, হ্যাঁ, তা ভোট দেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে পরিস্থিতি, এই যে রাস্তাঘাটগুলো, এগুলো তো কোনো সময় ঠিক হয় না দেখি। এটা সমস্যা হচ্ছে কি জানেন তো, এটা দুতরফ বলে, যাকে বলে দুতরফ। এটা মধ্যম আর দক্ষিণ নিয়ে একটা ভাগ আছে, ধরেন সেন্টার এটা। এবার দুতরফ থেকে এই কাজটা গুরুত্ব কেউ দিচ্ছে না, আবার দুতরফের লোকই এই ঘাটেই চান করতে আসছে, কিন্তু গুরুত্ব এটাই দিচ্ছে না। এই দেশের স্থানীয় মানুষ আমরা বলতে পারবো সব হালচাল, কিন্তু খারাপ দেখে তাদেরকে ছাড় নেই। একদমই তাই, একদম খারাপ হলে ছাড় নেই। আমরা কেননা যে দেশের বিরুদ্ধে যাবে তার কোনো রকম ছাড় নেই। দেশের বিরুদ্ধে কথা বললে আমার হিন্দু আর মুসলমান সেটা কোনো কথা না। তুমি আমার সনাতন ধর্মের লোক বলেছি, আমি সেই যে যদি হিন্দুদের সনাতন ধর্মের কথা বলতে পারিস থাকবি, আর নাহলে ফুটবি, কোনটা করবি দেখ ভেবে। জমি জায়গা তো নিজের নেই না, লোকেরটা খাজনায় বকনায় করে নিয়ে করি। কি চাষ করেছো এবার? এবার আমি একটু শস্য করেছি, একটু গম করেছি 10 কাঠা, ধরেন শস্য করেছি 2 বিঘা মতো শস্যে, আর ওই মুসুরি করেছি 8 কাঠা, হলদি করেছি 10 কাঠা, এরকম করে জায়গা জায়গা করেছি। মানে খাওয়াও হয় আর বেচাও হয়? হ্যাঁ, সেরকম ভাবেই আমি নিয়ে করি। অন্য কোনো ফসল করো না? কারণ বাদাম ফাদামও করি, খাওয়ার জন্য করি। খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যার সময় বলবা, তোমাকে তো চলো ওই বাড়িতে, আমি ভাইয়ের বাড়িতে আছে, আমি রেখেছি, এখান থেকে দিতে পারবো, চলো কেজি 2 দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। না না, সে ঠিক ঘরের আছে। জিনিস কি আছে, তুমি ওই দেখো। দেখো চা করছে ঠাকুমা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই যে দেখো ঠাকুমা কিন্তু চা করছে, দেখো চিনি দিয়েছে কত টাকার, সুগার আজকেই তৈরি করে দেবে। সবাই চিনি বেশি খায় না, কিন্তু দাদা তুমি কোথায় যাচ্ছ? চা খেয়ে যাও। আমি জানি, আমি ঘন্টায় খাই, আমি যে। আচ্ছা ঠাকুমা, না ঠিক আছে, আমার বসার লাগবে না, তোমার সঙ্গে গল্প করি। তুমি যখন এসছিলে এই দেশে, তোমার তখন বয়স কত ছিল? আমার বয়সের সময় 25 বছরের সময় এই দেশে চলে এসেছি, আমার এখানে 70 চলছে। 71 চলতেছে। হ্যাঁ, তুমি কি একটা কথা বলছিলে যে কি কেটে দিচ্ছে না, কি এটা বলছিলে? আমার বলে ভোট নাই, আমার মার ভোট আছে এই জায়গা আমার মা ভোট, তাই কয় কি যে তোমার ভোট কাটিয়ে দিছে। আমার বল ভোট কাটছে, আমি তো আজকে আসিনি গো। ভোট এর আগের বছর ভোট দেওয়া হয়নি? ভোট কতবার দিয়ে গেলাম, বোতামে দিয়ে গেলাম, আর পঞ্চায়েতের তো 4-5 বার দিল্লি দিয়েছি, 18 বছর নয় তো 5 বছর পর 5 বছর। তোমার নামটা কাটলো কিভাবে? আমার নাম তো আছে, যে সন্ধ্যে নয় মুরে অগস্ট হয় ওবার নাম, মঙ্গলের বাবার নাম কাটা, মঙ্গল গো কাটা। আইলে সেদিন তো মন কাটা হবে না, তাই আমি নাকি সেদিন আইলে তো কবে না। তো মঙ্গলের বাবা দিয়েছে 2002 সালে এই দেশে আইছে। আইলে কি হয়েছে কলকাতায়, উনি সেই ঠিকভাবে সব তদন্ত করে না এগুলো। দেখো ঠাকুমা কিন্তু চা করে ফেলেছে এর মধ্যে, আর চাটা এখন খাবো না, মুড়ি লাগবে না, চাটা খাবো। তুমি একটু চা খাও। না না, খেয়ে খাও খাও, বললাম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ওই আমি ঘুমিয়েছিলাম ভালো ছিলাম, জেগে দেখি নাই বেলা ওহন বা পথে নিতাই গঞ্জ যায়, ও বন্ধু রে রামপুর হাটে বাপের বাড়ি, বোঝাই করা কলসি হাড়ি গো,
আমি উত্তর দিকে দিলাম পারি, উত্তর দিকে দিলাম পারি, জেগে দেখি নাই বেলা, নাই বেলা। কোন বা পথে এহে নিতাই গঞ্জে যাই, ও বন্ধু রে, কোন বা পথে নিতাই গঞ্জ যায়। খুব সুন্দর হয়েছে দাদা। মানে একটা বিষয় খুব ভালো দেখলাম, এখানকার মানুষের মনের মধ্যে কিন্তু সারাক্ষণ গান আর গান, মানে গান করে মনকে ভালো রাখা যায় না? আনন্দ করতে এইটুকুর মধ্যে দিয়ে সব মানুষকে যতটা আনন্দ দিয়ে রাখতে পারি। চরে রে নৌকা ঠেকলো বালি, মায়া সংসে মায়া জানে, ওই নৌকা ঠেকলো বালি চরে রে, ওরে আমার সাধের নৌকা, সাধের নৌকা রে, নৌকা ঠেকলো বালি চরে রে, নৌকা ঠেকলো বালি চরে রে, ওরে আমার সাধের নৌকা রে। এই চরের মাঝে এসে মানুষের কিন্তু দারিদ্রতার একটা বিষয় দেখিয়েছি, এবং এখানে খুব কষ্টের মাঝে তারা সময় কাটান, মানে বর্ষাকালের সময়টা তাদের একটু খুব বাজেভাবে তারা কিন্তু সময়টা কাটান, তার মাঝেও হাসি খুশিতে গান গেয়ে মাঠে ঘাটে বাড়িতে খুব সুন্দরভাবে তাদের কিন্তু জীবনযাপন তারা কাটে। এবং এখানে যারা আছেন বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের সনাতনী মানুষ, এবং এই জায়গায় দাঁড়িয়ে তাদের মধ্যে একটা মিলের একটা কিন্তু জায়গা দেখতে পাই, মানে একে অপরের সঙ্গে খুব সুন্দর, কোনো পাঁচিল নেই বাড়িতে, কোনো বেড়া নেই, শুধু এ বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যায়, ওই বাড়ি থেকে সেই বাড়ি যাওয়া যায়, খুব সুন্দর একটা ব্যবস্থা কিন্তু এখানে দেখতে পাই। এখানে অসংখ্য মানুষ কিন্তু বসবাস করেন, যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসে থাকেন, তাদের কিন্তু অন্য কোনো নিজস্ব জায়গা জমি নেই, আর সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু তারা থাকছেন। এই যে খুব সুন্দর একটা ব্যবস্থা, নিচে মাছের চাষ হচ্ছে, উপরে ঝিঙে থেকে শুরু করে প্রভৃতি কিন্তু লাগিয়েছেন এই জায়গাটাতে। যখন এই জায়গাটা এসছিলাম আজ থেকে বহুদিন আগে, তখন কিন্তু এত বাড়িঘর তো ছিল না, এখানে কিন্তু অনেক বাড়ি হয়েছে, অনেক মানুষের সমাগম হয়েছে। ভালো আছেন তো? ও খাওয়া দাওয়া করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, করুন করুন, না করুন, খাওয়া দাওয়া করুন। এই বলছি যে মাছ চাষ, কি মাছ চাষ করা হয়েছে? লাইলন টিকা, হ্যাঁ, চিংড়ি, হ্যাঁ হ্যাঁ বেলে, হ্যাঁ এই সমস্ত মাছ চাষ করা হয়েছে। ও না, যখন এর আগে এসছিলাম তখন আপনাদের বাড়ির একেবারে কমপ্লিট হয়নি, না তখন দেখলাম সবাই ভিড় ঠিট হচ্ছে এরকম। হিট হচ্ছে, তারপরে ওই মাছ চাষ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাছ গর্ত করা হয়েছিল, বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন আছেন আপনি বলুন? ভালো তো? খাওয়ার সময় এসে জ্বালাতন করলাম। কিচ্ছু না এটা। তো দেখো এই যে পরিস্থিতি যেরকম বললাম, যে মিলনগড় চরের এই যে জায়গাটা, এটা গুরুচাঁদ পল্লী হিসাবে পরিচিত হয়েছে এখন নতুন, আর বেশি সংখ্যক মানুষ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ, আর সে জায়গায় দাঁড়িয়ে এনাদের মধ্যে কিন্তু খুব মিলমিশ। দেখো এই একটা বাড়ি থেকে আর একটা বাড়ি যাওয়া যায়, মানে যদি দেখা যায় শহর অঞ্চলের ইটকাট পাথরের যে সব মানে বাড়িঘরদোর, তারা কিন্তু কেউ কারোর বাড়িতে যায় না, আর এখানকার পরিস্থিতি কিন্তু একটু অন্যরকম, সবাই সবার বাড়িতে যাওয়া আসা করছে, এরকম ছোটো ছোটো রাস্তা করা আছে। আচ্ছা বলছি যে এই যে জমিটা, এ তো অনেক দিন আগে নিয়েছিলেন? অনেক দিন। আচ্ছা আচ্ছা, এই বাড়ি করতে তো অনেক টাকা লেগেছে, আর শুনলাম তো বর্ষাকালে তো জল উঠে গেছিল। হ্যাঁ, বর্ষাকালে জল হয়, আর এই বাড়িটা করতে আমার ম্যাক্সিমাম সব মিলিয়ে আমার 1 লাখ টাকার মতো গেছে বাড়িটুক করতে, কিন্তু জমির টাকা বাদ। আপনারা দুজন থাকেন? দুজন থাকেন? হ্যাঁ, 2 জন থাকি, আবার এই ছেলে মেয়েরা কেউ নেই? ছেলে মেয়েরা ও আচ্ছা আচ্ছা, মেয়েরা আছে। আচ্ছা 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 আচ্ছা, মানে ভালো লাগে তো, এই মানুষগুলো তো খুব ভালো তো। হ্যাঁ, আমরা আমি পরিবারের মতো সবাই পরিবারের মতো একসঙ্গে থাকি, কি করি, এটাই আমার। আমি এখানে কিছু না হলেও 4 থেকে 5 বার এসেছি, তো আসার গেলবার হ্যাঁ হ্যাঁ এসেছিলাম, তখনই তো আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না হচ্ছিল। রান্না বান্না হচ্ছিল, হ্যাঁ ঠিক ঠিক। এই যে মাংস এই যে রান্না হলো, এই যে আরেকটা বাড়ি, দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে আরেকটা বাড়ি দেখো, এটাও কিন্তু তখন তৈরি হচ্ছিল সবে, এখন কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখানে কিন্তু ওনারা বসবাস শুরু করেছে।
আচ্ছা আচ্ছা, মানে নিজেরা নিজেরা বলতে আত্মীয় নাকি সব? সব পাশাপাশি আর কি। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, মানে আত্মীয় থেকেও নিজেরা নিজে আত্মীয় থেকে বেশি কাছের, আজকের থেকে বেশি হয়। কাছের, একদমই তাই। মানে এই যে রাস্তাতে এই বর্ষা তো এখন নেই, বর্ষা ছাড়া পূর্ণিমা আসলে জোয়ার ওঠে না, জোয়ারে জল চলে আসে। কতটা জল হয়েছিল তা মোটামুটি? তাও ওই একটু সমান জল হয়ে যায়। এই রাস্তার কথা বলছেন? এখান থেকে এখানটা আসেনি, ওদিকটা তলিয়ে গেছিল। মানে আপনাদের রাস্তার মধ্যে এরকম হ্যাঁ, একটা জল চলে আসে। হ্যাঁ, এই মাঠ ফাট সব ভর্তি হয়ে যায়, তো আবার কিছুক্ষণ পরে নেমে যায়। আচ্ছা, এই আগে তো এরকম পরিস্থিতিতে থাকা হতো না, এখন এরকম পরিস্থিতি থাকা কেমন লাগে? কেমন লাগে সেটা আপনাদের জানিনি কিরকম লাগে। অসুবিধা তো হয় খুবই। তারপরে কারেন্ট একটু রাত্রে বেলায় একটু রাস্তায় বেরোতে পারি না। দিনে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু একটু সন্ধ্যা হলো রাস্তাঘাটে বেরোতে পারছি না। হ্যাঁ, মানে একেবারে উনি যেরকম বলছেন ওনার বাপের বাড়ি অশোকনগর, এবার সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ঝাঁ চকচকে একেবারে শহর থেকে আসা একজন মানুষ একেবারে চরের মাঝে, কারেন্ট নেই, মানে বিদ্যুৎহীন, তারপরে জল রাস্তায় উঠে আসে, এ তো মানে বিশাল ব্যাপার একটা। এখন তো এখানে ছিলাম, আগে আমরা কন্যাগরে ছিলাম। তারপর কোন্নগর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো হ্যাঁ এখন ওখানে আমাদের জায়গা থাকার একটু অসুবিধা, জায়গা ফাঁকা নেই, তার জন্য আর কি এখানে এসে থাকা। না না, এখানের পরিবেশটা তো নিঃসন্দেহে ভালো। হ্যাঁ ভালো, কিন্তু আমাদের এই কারেন্টটা জলটা এই ব্যবস্থার জন্যই আমাদের খুব অসুবিধা। হয়তো সাময়িক একটু কষ্ট এখানে আছে, সাময়িক একটু কষ্ট আছে, সেটা হয়তো আবার ঠিকও হয়ে যাবে একদিনকে। খেতে হয় আমাদের গঙ্গা জল এনে ফিটকারি দিয়ে, তারপর আমাদের খেতে হয়। আচ্ছা, প্রথম ওই গঙ্গার জল খেতে খুব সমস্যা হচ্ছিল? সমস্যা তো হবেই, খাওয়া যায় না, সব যত রকমের নোংরা তো জলে না একদমই তাই, চলে আসে। মানে মরা থেকে শুরু করে বিভিন্ন নোংরা, গরু চান করে এই সেই সব রকমই নোংরা। গঙ্গায় তো মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি রাখে না, সব কাজ বাজ করে, সেই জল বলে সবই ওইগুলোই এনে আমাদের ফিটকারি দিয়ে খেতে হয়। এখন আর পেটের সমস্যা হয় না, খেতেও সমস্যা হয় না। এখন কেনা জল হয়তো ফোন করলে হয়তো এক সপ্তাহ পরে একদিন দিয়ে যায়, খেতে পারি। আচ্ছা আচ্ছা, নালে এনে খেতে হয়, কি করবো, আমাদের না খেয়ে তো আর বাঁচতে পারবো না। আচ্ছা বলছি যে হুটহাট যদি কোনো রকম কেউ অসুস্থ হয়ে পড়েন, এখান থেকে কতটা দূর যেতে হয় আপনাদেরকে ডাক্তারখানায়? তাও অনেকটা, একজন আছে আর কি, এই দাদারই শালির ছেলে, ওনাকে ফোন করলে হয়তো আসে বা ওষুধ এমনি আর কি ওই বাড়িতে কোনো রকম চিকিৎসা করে, একদম পাশ করা ডাক্তার না। ছেলে মেয়ে কজন আপনার? আমার একটা মেয়ে। পড়াশোনা করে তো? মেয়ের ওই 20 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে না দিদিভাইকে। যাই হোক, মানে একটা বিষয় হচ্ছে যে মানে যে যাই ব্যবস্থায় থাকুক না কেন, ছেলে মেয়ের পড়াশোনাটা একটা বড় জায়গা এখনকার দিনে, যে পড়াশোনা না শিখলে। তখন কন্যাগরেই থাকতাম, মেয়ে তখন বিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দিদিভাইদের সঙ্গে কথা বললাম, তারপরে এই যে পাশে কাকু আছে, কাকিমা আছে, এনাদের সঙ্গে কিন্তু কাকুর সঙ্গে আগে পরিচয় ছিল, কাকিমার সঙ্গে পরিচয় ছিল না, বা এই দিদিভাইদের সঙ্গে পরিচয় ছিল না। বহুদিন আগে এখানে আসা হয়েছিল আমার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কিন্তু একটা কথা, যে আমাদের সব ঠিক আছে, পরিবেশের মানে কোনো রকম কোনো সমস্যা নেই, শুধু এখানে যে কারেন্টের ব্যবস্থা সেটা একটু হলে ভালো হয়। এখানে যারা জনপ্রতিনিধিরা যারা আছেন, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, তারা যদি এই দিকটা একটু লক্ষ্য রাখেন, যে রাস্তাঘাট এখান থেকে বেশি দূর নয়, মাত্র 200 মিটার রাস্তায়, 200 মিটার রাস্তা যদি একটু কংক্রিট ঢালাই হোক কিংবা ইট পাঠিয়ে দিলে কিন্তু একটু খুব সুবিধা হয় যাওয়া আসার ক্ষেত্রে। পুজোর সময় তো আমরা রাস্তা বেরোতে পারি না, তখন তো আমাদের এদিকে পুরো জল। মানে পুজো দেখতে বেরোতে পারেননি? তখন একদম রাস্তাঘাট পুরো এই পর্যন্ত জল, কোথাও কেউ যেতে পারে না। কোথায় ছিলেন, কোথায়? এখানেই ছিলাম, এখানেই ছিল। উঠোনের ভিতরে তো জল একদম ঘরের ছোঁয়া জল হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে উঠোনের জলটা নেমে গেছে, কিন্তু রাস্তায় জল কাদা ছিল। মানে পুজোর দিনগুলো তো খুব মানে সবাই আনন্দ করেছে, আপনারা বাড়ির মধ্যে ছিলেন। ঘরে বসে রয়েছি। কি অবস্থা, ভালো আছেন তো? এই কোনো রকম চলে যাচ্ছে। মন্দির কবে তৈরি হচ্ছে? দেই কবে ঠাকুর করায় নাকি। খুব সুন্দর একটা নাম দিয়েছেন দেখলাম, গুরুচাঁদ পল্লী। বাহ, এখন আমাদের জলের ব্যবস্থা এগুলো হলে পরে একটু বেশি আর কি সুবিধা হয়। অবশ্যই একটা কথা বলবো, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তারা যদি একটু এই দিকটা লক্ষ্য করে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব, হয়তো সার্বিক দিক না পেলেও আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন জায়গার মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাটা চেষ্টা করব, যে এনাদের কিছু সার্বিক কিছু যদি উন্নয়ন করা যায়। এবং এক কথায় যদি বলা চলে, এনারা কিন্তু সব কিছু থেকে মানে বিতাড়িত একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, কারণ এনারা সব কিছু থাকতেও নেই। তো এই দিকটা একটু যদি দেখেন খুব ভালো হয়। এবং যারা আমার এই ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে চান, এখানকার মানুষের জন্য কিছু করতে চান, তারা কিন্তু কিছু করতে পারেন, এবং আমরাও কিন্তু যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, এই যে এখন SIR চলছে, বিভিন্ন মানুষের নাম টাম কাটা যাচ্ছে, তো তোমরা তো বহু বছর এসছো এখানে, তোমাদের নাম কাটা গেছে তুমি বলছো? আমাকে নাম কাটা গেছে কেন? এখন আমরা সেই আগে আসলেও আমাকে ভোটটা হয়েছিল না সেই সময়।
আচ্ছা, ভোট হলেও সেই ভোট নিচে পড়ে গেছে, বাবা মার আছে, হুম। এখন আবার বলছে এই কাগজে হবে। আমার শ্বশুর বাড়ি দিলে ভোট দিচ্ছি, সেই ভোটে আমার নাম আছে, সেই কাগজপত্র আনছি, তাতে আমার হবে। কজনের নাম কেটেছে তোমাদের? আমাকে অনেক লোকের নাম কেটে দিচ্ছে, এখানে যারা বসবাস করে তাদের সবার প্রায়? প্রায় লোকের। ছেলে ভোটার হয়েছে? হ্যাঁ, ছেলেরও ভোট হয়েছে। ওরটা কাটা যায়নি তো? ওরটাও কাটা গেছে। আমার না থাকলে আমার ছেলে থাকে কোথার থেকে? আচ্ছা, যারা ওই যে এইটা কখন বুঝলি যে নামটা কাটা গেছে? কবে দেখেছো? আমি আসলে আমার ভাই বলছে, তাই সেই কথাটা আমি শুনছি। তুমি নিজের চোখে দেখেছো কেটে? না, আমি নিজে চোখে শুনিনি আসলে। আচ্ছা, মানে বলেছে যে কেটে গেছে, তাই তো? হ্যাঁ, তো তার জন্য কি কি ব্যবস্থা করতে হবে জিজ্ঞেস করেছো? জিজ্ঞাসা করছি, বলছে বাবার বাড়ির কাগজ লাগবে, মা বাবার, আর শ্বশুর বাড়ির। আমার জানা মতে যেটুকু আমি বলি শোনো, বলো। যে এসআইআর যেটা বিষয়টা সেটা হচ্ছে ভোটার লিস্ট সংশোধন, ভোটার সংশোধন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে, তোমরা তো বহু বছর এখানে এসছো, হুম, এবার হয়তো কোনো রকম ভুলবশত কাটা গেছে, তোমাদের যত রকম ডকুমেন্টস আছে তোমরা সমস্ত কিছু সামনে দেবে। যারা বিএলও অফিসার আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, না, তারা তোমার আমার মতনই মানুষ, এবং তারা দেখবে যে তোমরা কীরকম অসহায় অবস্থায় আছো, কিভাবে এখানে এসছো, কিভাবে তোমাদের সময় কাটাচ্ছ, দিন কাটাচ্ছে এখানে। তা ওনাদের কাছে পেশ করবে সমস্ত কাগজপত্র, ওনারা দুটো ফর্ম দেবে। একটা ফর্মে তোমার সমস্ত ডিটেলস তোমার বিষয়ে থাকবে একই রকম, আর একটা ফর্মে দুটো বিষয় থাকবে। যে বিএলও অফিসার আসবে তার পরিচয়পত্রটা দেখে নেবে। এটা প্রত্যেকটা যারা যারা যাচ্ছে বিএলওরা তাদের পরিচয়পত্র কিন্তু দেখে নিচ্ছে যে হ্যাঁ সে সঠিক কিনা বা অন্য কোনো কাজে এসছে কিনা, সেটা একটু দেখে নেবে। এবং তোমাদের যেমন সমস্ত যত কাগজ আছে, হ্যাঁ তোমার মা বাবার বাড়ির যে জমি জায়গার যে পুরোনো কালের দলিল, হুম, এই সমস্ত আবার আগে যে ভোটার লিস্টারে কাগজপত্র, এইগুলো সব সামনে নিয়ে আসবে। তাহলে তোমাদের কাটা যাওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে না। হয়তো কেটে যেতে পারে কোনো না কোনো কারণে, সেগুলো আবার ঠিকও হয়ে যাবে। তো বাবা, আমার কথা কি 10 জনের যাবে, আমারও তাই, আমি সেই দিয়ে চিন্তা করে বসে তাই রয়েছি। খাওয়া দাওয়া করেছো দুপুরে? না, চান করতে যাবো, রান্না করে তুইয়া গেছিলাম জমিতে আসিয়া, এখন চান করতে যাবো, কাপড় চোপড় বার করছি, এর মধ্যে দেখি বাবারে সেদিন থেকে দাঁড়ায় রয়েছি। তো দেখো, এই কাকিমাদের সঙ্গে কিন্তু আমাদের বহু দিনের পরিচয়, আর সবসময় যে রক্তের সম্পর্ক আপন হবে তা না, হয়তো বা পরিচয় সূত্রেও একটা দেখা যাচ্ছে ভালো একটা সুসম্পর্ক গড়ে ওঠে। আর সে জায়গায় দাঁড়িয়ে বারবারে ছুটে আসা ওনাদের বাড়িতে কেমন কি আছেন এগুলো দেখতে। আমরা হয়তো তাদের জন্য কিছু করতে পারি না, কিন্তু চেষ্টা করি আমাদের নিজের ভিতর থেকে যেটুকু যা করার। এবং যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, যারা সমাজের জন্য করতে চাইছেন, তাদের কাছে একটাই কথা বলবো যে ইনাদের জন্য যদি কিছু করা যায় এবং ইনাদের কোনো রকম সমস্যা যেন না পড়ে, যারা সহজ সরল মানুষ তারা যেন কোনো রকম বাধা বিপত্তি থেকে সব কিছু কাটিয়ে একটা সুন্দর জীবনযাপন করে, সেটাই কিন্তু আমাদের সবসময় চেষ্টা থাকবে। তো আজকে এই যে যারা নিপীড়িত নির্যাতিত যারা মানুষ, যারা পূর্ববঙ্গ থেকে এসে এখানে বসবাস করছেন, তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই এসআইআর যে এসআইআর চলছে, এসআইআরের যে সময়টাতে তাদের নাম কাটা যাচ্ছে বিভিন্নভাবে। তারা হয়তো কারোর কাছ থেকে শুনছেন, আবার কেউ দেখেছেন। তো এইগুলো যদি একটু সরকার পক্ষ লক্ষ্য রাখেন যে ইনারা যারা এসেছেন এনারা কিন্তু সনাতনী ধর্মের মানুষ, যারা খুব কষ্টের মধ্যে এখানে সময় কাটাচ্ছেন। এনাদের চাওয়া পাওয়া বেশি কিছু না, এনাদের নিজেরাদের মতো নিজেরা কিন্তু খাটাখাটনি করেন এবং সেইভাবে কিন্তু যা দুমুঠো জোটে সেগুলো কিন্তু খাওয়া দাওয়া করেন। তো একটু এই দিকটা একটু বিবেচনা করলে কিন্তু খুব ভালো হয়। যারা আর জনপ্রতিনিধি আছেন, যারা বড় বড় অফিসার বিএলওরা আছেন, তারা একটু লক্ষ্য রাখলে একটু ভালো হয়। এনারা খুব সহজ সরল মানুষ। এনারা ভালো আছেন তো? দোকান আবার কবে শুরু করলেন? কেমন আছেন? ভালো আছি। তোমাদের এখানে নাকি জল ছিল এই মাজা অবধি? হ্যাঁ, সব বুড়িয়ে গেছে তো। গরু আছে তো এখনো? হ্যাঁ, গরু আছে, গরু যে মাঠে সব দিয়ে আসলাম। আপনার কি চোখ কাটাতে হবে নাকি? মানে চোখে কিছু হয়েছে, সমস্যা হচ্ছে নাকি? চোখেও একটু মাঝে মাঝে লাল কেটে যন্ত্রণা হয়। দেখাননি ডাক্তার? ডাক্তার দেখাতে পারিনি এখনো। দেখে আসি। দেখো, মাছ চাষও করেছে, আগে ছিল না তো এটা। না, এই দেখো, মাছ তো দেখা যাচ্ছে না, ঘোলা হয়ে গেছে জল। কি মাছ আছে এখানে? এতে সব পদ আছে, চিংড়ি আছে, বাবা, কই মাছ আছে, শিং মাছ আছে, ট্যাংরা মাছ আছে। মানে নিজেরা যা খাওয়া হয় মাছটাও তাই খাওয়ায়। দেখো ছোট এই দোকানটা কিন্তু আগে ছিল কাকি আমাদের,
ছোটোখাটো দোকান এই একেবারে চরের মাঝে। তা এখানে তখন কিছুদিন বন্ধ ছিল, তখন শরীরে পেরে উঠছিল না, ওদের একটু বন্ধ করে দেন না? হ্যাঁ, যেটা মিলনগড় চর নামে পরিচিত ছিল কিন্তু এখন হচ্ছে গুরুচাঁদ পল্লী। আপনারা দিয়েছেন নামটা। হ্যাঁ, মানে একেবারে সুন্দর করে ফলক দিয়ে আছে, মানে এক কথায় সবাই চিনবে যে গুরুচাঁদ পল্লী। এই কাকুদের সঙ্গে কিন্তু আমরা যখন প্রথম এসেছিলাম তখন কথা হয়েছিল, আর উনি কিন্তু নিজেই ঘুরে ঘুরে দেখিয়েছিলেন এই চরের বিভিন্ন জায়গা। কোনো সময় আমাদের আসা পড়ে, বছরে 2-1 আমরা আসি, সবাই বছরে 2-1 আসে, ওদের সঙ্গে কথা বলতে, ওদের সঙ্গে দেখাশোনা করে যায়। হয়তো সব সার্বিক দিক দিয়ে না পেরে উঠলেও কিছু কিছু সময় আমাদের চেষ্টা করি ওদের পাশে দাঁড়ানো। কিন্তু বর্ষার টাইমটা আমরা একটু বাইরে ছিলাম, সেই কারণে ওদের সাথে দেখা হয়নি। ওনার এই গরুর ওপরেই কিন্তু সংসার, মানে ওর পেছনে একটা বড় ইতিহাস আছে, হয়তো আমার অন্য ভিডিওতে দেখেছেন। ওনাদের কেউ দেখার মতো কেউ নেই, গরুর উপরে আমাদের নির্ভর, গরুর ওপর নির্ভর। আর এই ছোটোখাটো দোকান আছে, বর্ষা হলে সেটা আবার বন্ধ করে দেন না, তখন জল হয়ে যায় কেন। আমি আস্তে আস্তে শুনলাম যে কিছু মানুষের নাকি নাম কাটা গিয়েছে ভোটে। হ্যাঁ, ভোটের নাম কেটেছে, অনেক ভোটের নাম কেটেছে। আমি যেরকম 2000 সালের আগে আমি ভোট দিয়েছিলাম, তখন সিপিএম আর কংগ্রেস ছিল, বামফ্রন্ট সরকার। কংগ্রেসের 10টা কাটলি, বামফ্রন্টে 15 কাটতো, তখন আমার ভোটটা কেটে দিল। কেটে দেওয়ার পরে ফের আবার আমি ভোট করলাম 2006-এ যেয়ে, আর এ তো ধরছে 2002-এ। এবার আমার দলিল পত্র রয়েছে বহুত আগে, প্রমাণপত্র রয়েছে। আমরা যখন বাংলাদেশ স্বাধীন হলো গন্ডগোলে, তখন ছিলাম বারাসাতে, সুভাষনগর কলোনিতে ছিলাম। এবার বাপ তোর নাই, কাকার দ্বারে মানুষ, তখন যদি কে করবে, এইখানে জায়গা জমি কিনতে হয়, নিরাপদা করতে পারলে। হ্যাঁ, তারপর তো যাও এইরকম এইখানে আসলাম, যাও তো ছাই নিয়ে এই যে এই পর্যন্ত রয়েছে। একটা কথা কি, যারা এখানে বসবাস করছে পশ্চিমবঙ্গে, তার 90% মানুষ সবই পূর্ববঙ্গের লোক, সবই পূর্ববঙ্গের লোক। এবার সে জায়গায় দাঁড়িয়ে 100-র মধ্যে 80 জনই, আর যারা এসছেন ওপর বাংলা থেকে, তারা সবাই সনাতনী হিন্দু, নিশ্চয় কোনো কারণে এসছেন। বাংলাদেশে মুসলমানের মার খেয়ে তো আসছে আমরা না। তাহলে আপনার মুখ থেকে মানে পরিষ্কার হয়ে শোনা যাচ্ছে যে ওখানে নির্যাতন হয়ে এখানে আসা, নিপীড়িত। আমরা ওইখানে তো কেন আমি আসব? এবার সেই জায়গায় দাঁড়িয়ে তো একটা কথা তো নিশ্চয়ই বড় বড় নেতারা বললেন যে যারা সনাতনী হিন্দু ধর্মের মানুষ, তাদের ভোটার কাটা যাবে না। সরকার সেটা বলতে পারে, আমরা কি করে বলবো বলো? আমি আস্তে আস্তে শুনলাম যে অনেকে ভোট কেটে গেছে। আমার ভোটই কেটে দিয়েছে। আপনারটাও কেটে দিয়েছে? আমি নিজে দেখেছেন কি? হ্যাঁ, নিজে দেখেছেন? হ্যাঁ, আমি আসছি এই দেশে প্রায় 55 বছর হচ্ছে। তা আপনার অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো আপনি ঠিক করে রেখেছেন তো? হ্যাঁ, সেগুলো রেখেছি। বাড়ি বাড়ি যখন বিএলও অফিসার আসবে, আপনারা জানেন, এগুলো জেনে রাখেন। এই যে মাঝি বারাসাতে পাঠাইছি, ছোট বাইরে বোনকে পাঠাইছি, ওইখানে তো আমরা যে সময় শরণার্থী দিয়ে এসে আমাদের ক্যাম্প, রিফিউজি ক্যাম্প যেগুলো আছে, ক্যাম্প দিছিল। এবার আমার কাকা ওরা তো ওইখানে রয়ে গেছে, কাকার দ্বারে মানুষ। এবার সেই কাকার বাড়ি পাঠাইছি, সেই ডকুমেন্টসগুলো মানে পরিবারের একজনের হলেই তো হবে। হ্যাঁ, সেটা সময় বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার ভৌগোলিক পরিবেশ এবং সেখানকার বাস্তবিক চিত্র সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে ঠিক তেমনি একটি চরের মাঝে চলে আসা, যেখানে কিন্তু এর আগে বহুবার আমরা কিন্তু এসেছি। এটা হচ্ছে মিলনগড় চর। এখন এই মিলনগড় চরের যেখানে আমরা ঘোরাফেরা করছিলাম এত সময় ধরে, সেটা কিন্তু গুরুচাঁদ পল্লী নামে তারা নামকরণ করেছে জায়গাটা। কারণ এখানে যারা বসবাস করেন বেশিরভাগ মানুষই কিন্তু পূর্ববঙ্গ থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষ। এবং এসে যেটুকু আমি ভয় পাচ্ছিলাম, যে কথাটা নিয়ে আমি একটু খটকা হচ্ছিল মনের মধ্যে, সেটাই কিন্তু এখানে দেখতে পেলাম যে বেশিরভাগ অংশের মানুষের কিন্তু ভোট কাটা গেছে। তারা বহু বছর এখানে এসছে, তারা কিন্তু 2002 সালে নয়, আজ থেকে 50-60 বছর আগে এখানে এসছেন, বসবাস করেছেন। হয়তো কোনো ক্রমে কোনো একটা কাগজ নেই বা কোনো একটা সমস্যার কারণে তারা কিন্তু প্রত্যেকে, যখন এই 4 তারিখ এসআইআর শুরু হয়েছে, সেই আতঙ্কে বহু মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো তারাও কিন্তু গিয়ে দেখছে ভোটার লিস্টে তাদের নাম নেই। একসময় বাংলাদেশ থেকে তারা কিন্তু ওপাশে যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতন হয়ে তারা কিন্তু এপাশে এসছেন। এপাশে এসে মোটামুটি কোনো না কোনো জায়গায় তারা বসবাস করছেন, ছোটোখাটো ঘর বাড়িটা কুড়ে ঘর করে। তবু এখন এখানে এসে এত 50-60 বছর থাকার পরেও তাদের যে
বাস্তবিক যে চিত্রটা সেটা কিন্তু একটু ভিন্ন দেখা যাচ্ছে, যে কোনো দেশে থাকতে গেলে যে ভোটাধিকার লাগে সেই ভোটাধিকারটা কিন্তু তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ভিডিওটার মাধ্যমে মানুষের পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছি। তো আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি।